একসময় ব্রাত্য বসু নাকি বলেছিলেন যে মমতার মন্দির হবে, এই সেই মন্দির, দুর্নীতির মন্দির। তার জন্য টাকা খরচা করতে হবে। তো কথা হচ্ছে 1800-1900 নয়, সংখ্যাটা আরও বেশি। কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা পড়লে পরে যারাই পড়েছেন তারা জানেন যে কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে কাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, অর্থাৎ কারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত। সবাই দুর্নীতির মধ্যে পড়ে গেছে, একদল সরাসরি যুক্ত আর একদল সরাসরি যুক্ত নয়। সেই তালিকাটা বার করতে হবে। সেই তালিকাটা বার করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এবং পশ্চিমবঙ্গ বোর্ডের। স্কুল সার্ভিস কমিশনের বোর্ডের মধ্যেও দেখবে তুমি মতামতের পার্থক্য আছে। এ বলে 600, তো ও বলে 800। এইসব তো রেকর্ডে আছে, তার নতুন করে তৈরি করতে হবে। ভেবেছিল যে কলকাতা হাইকোর্ট বলেছে, কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব, সুপ্রিম কোর্টে গিয়ে দেখবো। এমনকি এমন মন্তব্য আমি কোনো ওদের আইনজীবীদের কাছ থেকে শুনেছি, যখন জাস্টিস খান্না জাজমেন্টটা দিলেন, বেরিয়ে আসছে হাসতে হাসতে বলছেন বিকাশ দা, খান্না রিটায়ার করে যাবে, এরপর রিভিউ ফাইল করবো, সব উল্টে যাবে। ভালো কথা। এখন এই ধরনের মানসিকতা ওরা নিজেদের প্রভাবিত করেছিল। সেই জন্যই দেখবে প্রথমে একটা কায়দা করে একটা পিটিশন করলো, খুব ভাব দেখাবার চেষ্টা করলো আমরা খুব অনেস্ট, যে আমরা সব পরীক্ষা নিয়ে নেব, আমাদের একটু সময় দাও স্কুল চালাবার জন্য। কিছু শিক্ষকদের ভেবেছিল যে ওই বলে সব শিক্ষককে ঢুকিয়ে দেবে। সেখানে সুপ্রিম কোর্ট খুব কড়া স্ট্যান্ড নিয়েছিল, বলছে ঠিক আছে 31শে ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র তারাই যারা হাইকোর্টের নির্দেশিত বিভিন্ন নিরিখে সরাসরি দুর্নীতিগ্রস্ত নয়, আনটেইন্টেড কথাটা বলা হয়েছে। ফেসে গেল। তারপর তাদের বাঁচাবার জন্য একটা নতুন বিধি করলো, সেই বিধিটা আগামী দিনে খারিজ হয়ে যাবে, আমি আগাম বলে রাখছি। উদ্দেশ্য ছিল কি, যে এই সবাইকে ওই পরীক্ষার নাম করে চাকরি পাইয়ে দেওয়া। সেটাও ব্যর্থ হলো। এখন ওদের মধ্যে তো ঝগড়া লেগে গেছে। তো সবাই ভাবছে আচ্ছা আমি যদি অসাধু বলে প্রতিপন্ন হই কী হবে, তো আমি সাধু এটা প্রতিপন্ন করতে হবে। তার আগে এখন সুপ্রিম কোর্টকে বলেছে যে হুজুর আমরা তো সাধু, ওদের বলো অসাধুদের তালিকা বার করতে। সেখানে গিয়ে স্কুল সার্ভিস কমিশন ফেসে গেছে। কালকে একেবারেই কথা মতো সুপ্রিম কোর্ট যেমনটা বলেছিল যে 7 দিনের মধ্যে লিস্ট বার করতে হবে, কালকেই সেই দাগিদের লিস্ট বেরিয়েছে। সেই দাগিদের লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে তারা নাকি অনেকেই, যেমন তৃণমূলের কাউন্সিলর, সদস্য, এগুলো কি বলবেন? না, দুর্নীতি যখন করা হয়েছে তখন তো এই পরিকল্পনা করেই করা হয়েছে যে তৃণমূলীদের ঢুকিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিতে হবে। এখন সেটা করেছে, তাদের থেকেও টাকা নিয়েছে। আমি আমার একটা অভিজ্ঞতা বলতে পারি, আমার কাছে তৃণমূলেরই একজন আইনজীবী একটি জেলার এসে বলছেন যে দাদা আমার বোনের চাকরিটা হলো না, আপনি একটা মামলা করে দিন। কেন চাকরি হলো না? তুই তৃণমূল করো। বললে আমাকে বললো তৃণমূল করেন তাহলে আপনি 10 লাখ দিলেই হবে। এই হচ্ছে অভিজ্ঞতা। তৃণমূলের মধ্যে থেকে ওরা গ্রেড বুঝে বুঝে টাকা নেয়। মমতার কাছের বৃত্তের হলে অল্প টাকা, একটু দূরের বৃত্তের হলে একটু বেশি টাকা, এইরকম। সুতরাং গোটা দলটাই তো দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। যদি লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করা যায়, আমি এটা প্রথম থেকেই বলি, এই দলটার উত্থানটাই হচ্ছে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং এরা কোনো কাজ সততার সঙ্গে করতে পারে না। সেটা তো হওয়ার কথা ছিল না। কেন হবে না? দুর্নীতি করলে পরে তো এই হয়, তথ্য ঠিক থাকে না। সেই জন্যেই এটা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বিপদে পড়ে গেছে। এখন এই বিপদে পড়াটার ফলে হচ্ছে কি, এত বিতর্ক তৈরি হচ্ছে, এত সময় নিচ্ছে। ওরা ভেবেছে সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব ভুলে যাবে। প্রায় 190টা রিভিউ পিটিশন ফাইল করিয়েছে, সরকারই করিয়েছে। টাকা পয়সা, এগুলো তো সবই জনগণের টাকা, সব জনগণের টাকা। জনগণের করের টাকা। যেমন উৎসব, পুজো, ঈদ, এইসব দুর্গা পুজো হচ্ছে সেই জনগণের টাকায়। দুর্নীতি একটা পুজো এখন চালু হয়ে গেছে। একসময় ব্রাত্য বসু নাকি বলেছিলেন যে মমতার মন্দির হবে, এই সেই মন্দির, দুর্নীতির মন্দির। তার জন্য টাকা খরচা করতে হবে। তো
তো এই দুর্নীতির মন্দিরে তো দেখা যায়, তাহলে এই যে লিস্ট 1 দেখা গেল, লিস্ট 2 বেরোলো না, আপনার মতে, আপনি তো পুরো বিষয়টি প্রথম দিন থেকে দেখছেন, আপনার মতে যে নামগুলো বেরিয়েছে বা লিস্ট 1 যারা রয়েছে, এটাই কি একেবারেই শেষ, মানে এটাই কি পুরোটা? এটা হিমশৈলীর চূড়া মাত্র। কম করে 6 থেকে 7,000, আমি আমার জুনিয়রদের বলছি পুরো সংখ্যাটা খুঁজে বার করতে, যতগুলো অ্যাফিডেভিট ওরা দিয়েছে আজ পর্যন্ত হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেখান থেকে স্ক্যান করলে বেরিয়ে যাবে। এবং এই পরিমাণ লোক যাদের সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত বলে চিহ্নিত করা যায়, এটা আরও গুরুত্বপূর্ণ। তার কারণ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদের থেকে টাকা ফেরত নিতে হবে, সেই টাকাটা জনগণের কোষাগারে আসবে, সরকারি কোষাগারে আসবে। এখন ওদের আপত্তি হচ্ছে হয়তো পরে টাকাটা তৃণমূলের কোষাগারে কেন গেল না, সেটার জন্য আরও দুঃখ ওদের, কিন্তু সেই টাকাটা সরকারি কোষাগারে আনতে হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তৃণমূলের সোনারপুরের কাউন্সিলর, তার নামও কিন্তু এই দাগিদের লিস্টে রয়েছে। তিনি বলছে ডিরেক্ট গিয়ে আমরা কোর্টে কথা বলবো, বিষয়টি দেখবো। খুব ভালো, আসুন না, আমরা চাই এরা কোর্টে আসুন। বলছি দাগি বলে তো চিন্তিত হয়েই গেল, তারপরে তারা কোর্টে গিয়ে কি করতে পারে? কোর্টে গিয়ে ওরা কী করতে পারেন সেটাও জানেন, কিন্তু আমি বললাম কোর্টে এলে অন্তত পক্ষে রাস্তাঘাটে মারামারি ফাটাফাটি করতে হবে না, যুক্তিতর্কের জায়গা, সেখানে তথ্য আসবে। ওরা কোর্টকে ভয় পায় কেন, ওরা আমাদের এত গাল দেয় কেন? দুষ্টু আইনজীবী আপনার। এই জন্যেই যে কোর্টে তো আর ঘুষুঘুষু করতে পারবে না, এসে বন্দুক মেরে চলে যেতে পারবে না, কোর্টে যুক্তিতর্ক হবে, যুক্তিতর্ক হলে তথ্য বেরোবে। সেই তথ্যটা বেরোচ্ছে বলেই এত ওদের গাত্রদাহ। যাদেরকে টাকা দিয়েছিল তাদের নাম কবে আসবে? আদতেও কি আসবে? হ্যাঁ আসবে, যারা টাকা দিয়েছেন তারা যেদিন মুখ খুলবেন। আদৌ কি মুখ খুলবে, নাকি তারাই কোর্ট পাড়ায় দৌড়াদৌড়ি করবে? তাহলে বুঝতে হবে যে তারা কতটা দুর্নীতিগ্রস্ত, মানে তারাও উন্নত হয়তো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই তারা এখানেও মুখ খুলতে ভয় পাচ্ছেন। তা না হলে যারা বঞ্চিত হয়েছেন, যারা যথার্থই বঞ্চিত হয়েছেন, তাদের তো মুখ খুলে বলা উচিত যে তুমি টাকা ফেরত দাও। এই কয়েকদিন আগে কি জীবন কৃষ্ণ না কি কৃষ্ণ তিনি বলছেন, জীবন কৃষ্ণ সাহা, সেখানে তো দেখলাম একজন টাকা ফেরত চাইতে গিয়েছিলেন, উনি বলেছেন এই অর্ধেক নাও, আমার পরে দেবো। সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। সুতরাং মানুষ এখন টাকা চাইবে, যে গরিব মানুষ ঘটি বাটি জমি বিক্রি করে টাকা দিয়েছেন একটা স্কুলের শিক্ষকের চাকরির জন্য, সুতরাং এগুলো তো গুটিয়ে আনতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে কিছু জানেন না, কেউ কিছু জানেন না। মুখ্যমন্ত্রী এইটা সব পরিকল্পনা মুখ্যমন্ত্রী করেছেন, সব পরিকল্পনা, এবং সব পরিকল্পনা তিনি করেছেন। আমরা তো আদালতে এগুলো প্রকাশ করে দিয়েছি। তিনি করেছেন, পরিকল্পনা করেছেন, দুর্নীতি করেছেন। তিনি তৃণমূল কর্মীদের ভেবেছেন তো আমার হয়ে তোমরা গুন্ডামি করো, তোমাদের আমি প্রাইমারি স্কুলের সেকেন্ডারি স্কুলের চাকরি দিয়ে দেব। কারো কাছ থেকে টাকা নিয়েছেন। উনি জানেন না, যদি সৎ হতেন তাহলে যেদিন প্রথম আদালত বলল যে দুর্নীতি, সেদিনই তো সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে তার ঘোষণা করা উচিত ছিল যে এই সমস্ত প্যানেল বাতিল, আমি এক্ষুনি নতুন করে করছি, যেটা যে কোনো সৎ মানুষের পক্ষে হবে, সৎ প্রশাসকের পক্ষে হয়। কাজ করতে গিয়ে ভুল হয়েছে, ঠিক আছে, যদি মনে করো তুমি ভুল হয়েছে, আদৌ ভুল না, যদি ধরে না ভুল, তাহলে তুমি কি করবে? আদালতকে গিয়ে সরাসরি বলবে যে হ্যাঁ তুমি দেখেছো, আমরা দেখেছি, আমরা এটাকে স্বচ্ছতার সঙ্গে করছি। সেটা তো করেননি। উনি কী করেছেন? ক্যাবিনেট মিটিং করে এই দুর্নীতির ফলে যাদের চাকরি যাবে তাদের চাকরি রক্ষার জন্য নতুন পদ তৈরি করেছেন, এবং তার জন্য সরকারি কোষাগারে প্রায় 800 কোটি টাকা, কাছাকাছি 700 কত সামথিং কোটি, প্রায় 800 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন। কর্মচারীদের ডিএর সময় টাকা নেই। তাহলে এইগুলো সবটাই ওর পরিকল্পনা প্রসূত। সেই জন্যই তো উনি মিটিং করে বলেন কারো চাকরি যাবে না। তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এ থেকে অবধি তার কাছে প্ল্যান রয়েছে, তিনি যোগ্যদের পাশেও থাকবে, সর্বোপরি অযোগ্যদের পাশেও থাকবে, প্রতিশ্রুতি কোথায় গেল? ওর প্ল্যানটা হচ্ছে মানুষের সর্বনাশ করার প্ল্যান। ধাপে ধাপে তিনি সর্বনাশ করে দিয়েছেন, আমাদের তরুণ সমাজকে তো একেবারে ডুবিয়ে দিয়েছেন, যার ফলে এখন কলেজ ইউনিয়নগুলো ধর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। সবই কিন্তু ওর ওই প্ল্যানের, এটা সুফল আর কিছু না।